প্রিয় দর্শক, নাগরিক টিভির বিশ্বায়জন স্বাস্থ্যসেবা অনুষ্ঠানে আমি ডাক্তার আহমদুল হাসান খান সুমন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জীবনকে সাজাতে যেমন প্রযুক্তির প্রয়োজন, তেমন জীবন বাঁচাতেও দরকার প্রযুক্তির। স্বাস্থ্যসেবার এই বিশেষ শোটিতে আমরা আলোচনা করে থাকি স্বাস্থ্য এবং সেবা খাতে প্রযুক্তির ব্যবহার এবং গুরুত্ব সম্পর্কে। নাগরিক টিভিতে আমাদের আজকের অতিথি ডাক্তার মাশফিক আহমেদ ভুইয়া, ল্যাপারোস্কোপিক অ্যান্ড এন্ডোস্কোপিক সার্জন, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। কেমন আছো তুমি? জি ভালো। এখন তো করোনার মহামারী কাল, আমি নাগরিক টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের একটা প্রোগ্রাম শুরু করার জন্য। প্রথমেই আমি আমাদের করোনা যোদ্ধা সম্মুখভাগে স্বাস্থ্যসেবা দিতে গিয়ে আমাদের ৭৬ জনের মতো চিকিৎসক প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এখনও যারা জীবন মৃত্যুর ভয় এক করে যারা করোনার রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন, আমাদের চিকিৎসক, স্বাস্থ্যসেবা কর্মী যারা আছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ মাশফিক। তুমি তো আমাদের ল্যাপারোস্কোপিক এবং এন্ডোস্কোপিক সার্জারি জগতে একজন রাইজিং স্টার। তো ল্যাপারোস্কোপি এবং এন্ডোস্কোপিক সার্জারি ব্যাপারটা কি, সেটা কি দর্শকদের উদ্দেশ্যে সহজ করে একটু বলবে? ল্যাপারোস্কোপি মানে, ল্যাপারো মানে হচ্ছে অ্যাবডোমেন মানে পেট, আর স্কোপি মানে হচ্ছে দেখা। ল্যাপারোস্কোপিক সার্জারি হচ্ছে একটা প্রযুক্তির মাধ্যমে, যেমন এই প্রোগ্রামটা হচ্ছে ক্যামেরা দিয়ে হচ্ছে দেখানো হচ্ছে, তা আমরা এই ধরনেরই অত্যাধুনিক একটা প্রযুক্তি দিয়ে বিশেষ ধরনের লেন্স ব্যবহার করে আমরা পেটের ভিতরে ঢুকি এবং পেটের ভিতরে সব ধরনের অঙ্গ যে অঙ্গগুলো আছে এগুলো আমরা পর্যবেক্ষণ করি। শুধু পর্যবেক্ষণ করি না, বিশেষ যন্ত্রপাতির মাধ্যমে পেট না কেটে শুধু ছিদ্র করে, মানে এখন যত ধরনের অপারেশন সব ধরনের অপারেশনই ল্যাপারোস্কোপির মাধ্যমে করা সম্ভব। এই হচ্ছে ল্যাপারোস্কোপিক প্রযুক্তি। ল্যাপারোস্কোপিক সার্জারি হচ্ছে ল্যাপারোস্কোপির প্রযুক্তি ব্যবহার করে যে সার্জারিগুলো করা হয়। এখন মোটামুটি সব ধরনের সার্জারি, মানে অ্যাবডোমেন ওপেন না করে অথবা পেট ওপেন না করে, শুধু ওপেন না করে সব ধরনের সার্জারি করা যায়। এই চিকিৎসা পদ্ধতি অর্থাৎ ল্যাপারোস্কোপিক সার্জারি চিকিৎসা পদ্ধতিটি কতখানি নিরাপদ এবং সাধারণ সার্জারির সাথে ল্যাপারোস্কোপির মাধ্যমে সার্জারির আসলে পার্থক্যগুলো কি এবং এটি কিভাবে কাজ করে? আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি মিস করে গেছি, এটা হচ্ছে এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি হচ্ছে মানে এটাও এক ধরনের ক্যামেরার মাধ্যমে আমরা মুখ দিয়ে ক্যামেরা ঢুকে আমরা স্টমাক পর্যন্ত, ডিউডেনাম পর্যন্ত দেখে আসতে পারি। শুধু দেখে আসতে পারি না, একটা সময় ছিল শুধু দেখা, কিন্তু এখন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ক্যান্সারটা যখন খুব একেবারে ক্যান্সার হচ্ছে, এই স্টেজের আগে যদি আমরা এন্ডোস্কোপি করে দেখে ধরে ফেলতে পারি, এবং এন্ডোস্কোপির মাধ্যমেই এই টিউমারাস কন্ডিশন, যেগুলো প্রি ক্যান্সারাস কন্ডিশন যেটা, এবং এটাকে আমি এন্ডোস্কোপির মাধ্যমে স্পেশাল কতগুলা সাইবার নাইফ, আইটি নাইফ, স্পেশাল কতগুলা সফিস্টিকেটেড যন্ত্রপাতির মাধ্যমে এই মুখ দিয়ে টিউমারটা বের করে নিয়ে আসতে পারি। এবং শুধু মুখ দিয়ে না, আমরা যদি আরেকটা হচ্ছে কোলোনোস্কোপি, ওইটাও এক ধরনের এন্ডোস্কোপি। এটা হচ্ছে কোলন দেখা, ক্যামেরার মাধ্যমে কোলন দেখা, এবং এটা ডেফিনেটলি একটা সফিস্টিকেটেড টেকনোলজি। এটা চিকন একটা নরম একটা পাইপের মতো, ওইটা দিয়ে আমরা পায়খানা রাস্তা দিয়ে ঢুকে নাভি পর্যন্ত চলে যেতে পারি, এবং ওখান থেকে আমরা হচ্ছে সব ধরনের যে কোলনের যে ক্যান্সারগুলো হয়, আমরা যদি রেগুলার ওই পরীক্ষাটা করি, কোলন ক্যান্সার হতে 18 মাস সময় লাগে। এর আগে যদি আমরা করতে পারি, একটা রোগী ক্যান্সার হওয়ার আগে কোলোনোস্কোপি করার মাধ্যমে তার ক্যান্সার হবে এটা ধরে ফেলতে পারি। শুধু তাই না, এটা ক্যান্সার হওয়ার আগে যদি আমরা এই কোলোনোস্কোপি দিয়ে সার্জারিটা করে দেই, তাহলে একটা রোগী ক্যান্সার হওয়া থেকে আমরা তাকে বাঁচাতে পারবো। এটা একটা এমার্জিং একটা থিং। এন্ডোস্কোপির আরেকটা পোর্শন হচ্ছে ইআরসিপি বলে, যে মানে মুখ দিয়ে নল ঢুকে আপনার হচ্ছে পিত্ত নালীর যে পাথরগুলা, এগুলো আমরা বের করে নিয়ে আসতে পারি। এখন বেরিয়াট্রিক সার্জারি, যে কেটে সার্জারি করা না, এখন মুখ দিয়ে একটা এন্ডোস্কোপির মাধ্যমে ভিতরে সার্জারি করে স্টমাকটা ছোট করে দিয়ে মানুষের ওজন কমানোতে সাহায্য করা যাচ্ছে। এবং এটা একটা এমার্জিং অবেসিটির চিকিৎসার জন্য, অবেসিটির চিকিৎসা, শুধু অবেসিটি না, অবেসিটির সাথে ডায়াবেটিস রিলেটেড। এবং নেক্সট এই প্রোগ্রামের মাধ্যমে বলে যাচ্ছি, নেক্সট ফিউচার রেভলিউশন ইজ দ্য বেরিয়াট্রিক সার্জারি অ্যান্ড মেটাবলিক সার্জারি। অনেক রোগী আছে যারা ইনসুলিন নিচ্ছে, ইনসুলিনে কন্ট্রোল হচ্ছে না ডায়াবেটিস, কিন্তু এই এন্ডোস্কোপির মাধ্যমে কয়েকটা সার্জারি করার পরে দেখা যাবে যে এই রোগীটা ইনসুলিন নিত 100 ইউনিট, তার মাত্র 20-25-এ কন্ট্রোল হয়ে যাবে। যে 20-25 ইউনিট ইনসুলিন নিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করছে, তার আর ইনসুলিন লাগতেছে না, সে শুধু মুখে ট্যাবলেট খেলেই হয়।
যে ট্যাবলেট খেত তার ট্যাবলেটও লাগতেছে না, তার ডায়াবেটিসটা মানে ওই সার্জারির পরবর্তী সময়ে বডির ফিজিওলজি দিয়ে নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি একটু জানতে চাইবো যে আসলে এই পদ্ধতিগুলো অর্থাৎ ল্যাপারোস্কোপিক সার্জারি পদ্ধতিগুলো কতখানি নিরাপদ? চিকিৎসা বিজ্ঞান হচ্ছে এটা হচ্ছে মানুষের জীবন মরণের একটা বিষয়। এখানে নিরাপত্তা হচ্ছে ফার্স্ট লাইন নিরাপত্তা। এই সফিস্টিকেশনের সাথে এটার যে হচ্ছে আপনার নিরাপদ হওয়ার ক্ষেত্রে সাধারণ কনভেনশনাল যে সার্জারি থেকে এটা অবশ্যই নিরাপদ, এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নেই। কিন্তু এখানে যেটা দরকার যেটা হচ্ছে সফিস্টিকেশনের সাথে সাথে ম্যান বিহাইন্ড দ্য মেশিন, ওই টেকনোলজি সর্বোচ্চ ব্যবহার করার জন্য একটা স্কিল পার্সনও দরকার। এবং আপনাকে একটা তথ্য জানাতে চাই যে সবারই একটা ধারণা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক পিছিয়ে আছে, আমরা এখনো মানে ওই স্ট্যান্ডার্ড লেভেলে, মানুষও এখানে একটি টুল হিসেবে কাজ করবে। হ্যাঁ, কিন্তু এই পারসেপশনের ব্যাপারে মানে আমি যদি ইতিহাস দেখি যে পৃথিবীতে ল্যাপারোস্কোপিক সার্জারিটা আসে 90 সালের দিকে। বাংলাদেশে ল্যাপারোস্কোপিক সার্জন, বাংলাদেশি কয়েকজন এনথুয়াজিস্টিক সার্জন, তারা কিন্তু 90 সালের দিকেই কিন্তু এই ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু করে দেয়, এই টেকনোলজি বাংলাদেশে নিয়ে আসে। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, নাগরিক টিভির সঙ্গেই থাকুন। ফিরে এলাম আবার বিরতির পর। আমরা কথা বলছিলাম ডাক্তার মাশফিক আহমেদ ভূঁইয়ার সঙ্গে। তো ডাক্তার মাশফিকের কাছে আমার এবারে প্রশ্ন যে আমরা আগে জানতাম যে ল্যাপারোস্কোপি চিকিৎসা পদ্ধতিটা শুধুমাত্র গল ব্লাডার স্টোন অপসারণের জন্যই ব্যবহৃত হতো, কিন্তু আধুনিক চিকিৎসা ব্যবস্থায় আর কি কি ক্ষেত্রে ল্যাপারোস্কোপি চিকিৎসা পদ্ধতিটির প্রয়োগ রয়েছে? চিকিৎসা ব্যবস্থায় প্রযুক্তির যে ব্যবহার, প্রযুক্তির যেটা শাসন, এটা এত বেশিভাবে হচ্ছে যে এখন ম্যাক্সিমাম অপারেশন ল্যাপারোস্কোপির মাধ্যমেই করা সম্ভব। যেই অপারেশনগুলো আসলে ল্যাপারোস্কোপির মাধ্যমে করা সম্ভব নয়, এই অপারেশনগুলো আসলে ওপেনের ক্ষেত্রেও করলে একই, কোনো ধরনের ফেইট নেই, এটা একটা কথা। আর আপনি যেটা বললেন যে ল্যাপারোস্কোপির সাথে ওপেন সার্জারির একটা বিশেষত্ব হচ্ছে, অনেকে বলে যে এটা পেট না কেটে অপারেশন মানে এটা কসমেটিক্যালি একটা বেনিফিট পাওয়া যাবে। জিনিসটা কিন্তু কসমেটিক্যালি না, জিনিসটা হচ্ছে যে একটা ওপেন সার্জারি করার পরে 5-6 দিন হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছে একটা রুগীকে, কিন্তু একটা ল্যাপারোস্কোপিক সার্জারির পরে রুগী চাইলে ওই দিনই চলে যেতে পারে। মানে হসপিটাল স্টেটা কমে যাচ্ছে, এক নাম্বার কথা। 2 নম্বর হচ্ছে যে পোস্ট অপারেটিভ পিরিয়ডে রুগীটা অনেক দিন বিছনায় থাকে, অনেক ব্যথা, পেশেন্টের অনেক বেশি পোস্ট অপারেটিভ যে পেইন এটা অনেক বেশি হয় ওপেন সার্জারিতে, কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারিতে পোস্ট অপারেটিভ যে পেইন যেটা মানে পোস্ট অপারেটিভ রিকভারিটা খুব সুইফট হয়। এই জন্য বলে যে ল্যাপারোস্কোপি সার্জারির পরের দিনই সে হাসপাতাল থেকে বাসায় চলে যেতে পারবে এবং সে বিকাম নর্মাল, এবং 7 দিন পরে সে এসে একটা ফলো আপ করে যাবে। কিন্তু ওপেন সার্জারির ক্ষেত্রে কিন্তু এটা না, পেশেন্টের ওপেন সার্জারির ক্ষেত্রে যে স্ট্রেসটা অনেক বেশি পড়তেছে, এবং হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি রিকভারি রেট অনেক ফাস্ট, কসমেটিক্যালি আউটকাম, কোনো দাগ থাকতেছে না। যে এটা আমাদের 50% পপুলেশন হচ্ছে মহিলা, এটা তারা হচ্ছে খুব ইজিলি এটা গ্রিপ করবে, কিন্তু সাইন্টিফিক্যালি হচ্ছে এটার পোস্ট অপারেটিভ যে আউটকাম, পেশেন্টের যে জার্নি, সার্জারির যে জার্নিটা, এটা খুব স্মুথ হয়। মানে একটা জায়গায় আপনি যেতে পারেন বাসে, একটা জায়গায় আপনি প্লেনে যেতে পারেন, কিন্তু জার্নিটা, ডেস্টিনেশন ইজ দ্য সেম, কিন্তু জার্নিটা কত কমফোর্টেবল করা যায়। অর্থাৎ ইন টার্মস অফ পোস্ট অপারেটিভ আউটকাম অথবা স্কার হচ্ছে না, পেশেন্টের পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনের রিস্ক কম, সেই সমস্ত দিক থেকে অবশ্যই এটা প্রেফারেবল। এখন আমি ফিরে আসছি যে আমাদের এই চিকিৎসার খরচ কিন্তু যে কোনো চিকিৎসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ল্যাপারোস্কোপি পদ্ধতিতে চিকিৎসার খরচটা কেমন, সেটা কি সাধারণ মানুষের সাধ্যের মধ্যে, অথবা যন্ত্রপাতি যেগুলো ব্যবহার করা হয়, অবশ্যই এটা উন্নত একটি প্রযুক্তি, যন্ত্রপাতি ব্যবহার করা হয়, কি কি যন্ত্রপাতি ব্যবহার করা হয় এবং যন্ত্রপাতির কারণে এই খরচটা কি বেড়ে যাচ্ছে কিনা? একটা জিনিস হচ্ছে যে মানে হেলথ ইকোনমি একটা অনেক বড় সাবজেক্ট আছে, ওখানে বলে যে মানে খরচ জিনিসটা আসলে আপেক্ষিক একটা বিষয়। একটা কর্মক্ষম মানুষ যদি মানে 15 দিন মানে সে তার কাজে যোগ দিতে না পারে অপারেশন করার জন্য, এই 15 দিনের যে কর্মক্ষমতা তার, এটা কিন্তু তার ইকোনমি থেকে লস হলো। এবং ল্যাপারোস্কোপিক সার্জারি করার মাধ্যমে সে একদিন পরেই তার কাজে যোগ দিতে পারতেছে, তার মানে হচ্ছে যে তার যে নর্মাল অ্যাক্টিভিটি হ্যাম্পার হচ্ছে না এবং সে ইকোনমিক্যালিও লস হচ্ছে না। হ্যাঁ, ল্যাপারোস্কোপিক সার্জারির খরচ তো যেহেতু এটা প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তির খরচ আছে এটা, কিন্তু এভারেজ আমি যদি হিসাব করে দেখি যে হাসপাতালে একটা রোগী থাকা, তার 7 দিনের খরচ এবং সে তার কাজে যোগ দিতে না পারা, এই সব হিসাব করে দেখা গেছে ইনিশিয়ালি দেখতে মনে হলো যে ল্যাপারোস্কোপিতে খরচ বেশি, কিন্তু আলটিমেটলি দ্য পেশেন্ট উইল গেট দ্য বেনিফিট। এবং এটার একটা হিসাবে আছে, আমি তো অনেকগুলো রুগীকে একসাথে হাসপাতালে আটকে রাখি, এই লোকগুলো কিন্তু কাজ করতে পারতেছে না,
এবং এই কাজগুলো কিন্তু ইকোনমিতে একটা কন্ট্রিবিউশন রাখে। আমি তো যত তাড়াতাড়ি একটা কর্মক্ষম মানুষকে তার কাজে ফেরত পাঠাতে পারবো, দ্য ইকোনমি উইল বি স্ট্রঙ্গার। এই যুক্তিতে কিন্তু আসলে খরচ আপাত দৃষ্টিতে বেশি হলেও ওপেন সার্জারির তুলনায় কিন্তু আসলে রোগী বেনিফিটেড হচ্ছে ইকোনমিক্যালি। তার মানে হচ্ছে যে আমরা যদি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কস্টের হিসাব করি, অথবা ইকোনমিক কস্ট আমরা যেটাকে বলি, ইকোনমিক কস্টের হিসাবে বিশেষজ্ঞ হিসেবে আপনি আরো ভালো বলতে পারবেন। ইকোনমিক কস্টের হিসাবে আমার মনে হয় যে এটি ভালো, আরো অনেক বেশি। আসলে আমরা তো জানি যে প্রযুক্তি সবসময় সামনে অগ্রসরমান। তো এই প্রযুক্তির কিন্তু আধুনিকায়ন দিনের সাথে সাথে হচ্ছে, কালের সাথে সাথে হচ্ছে। তো ল্যাপারোস্কোপি প্রযুক্তিটির আধুনিকায়নের জন্য আর কি কি করা সম্ভব, কিংবা আধুনিক আর কি কি ব্যবস্থা এই প্রযুক্তি উন্নয়নে কাজে লাগানো যায়? ল্যাপারোস্কোপি সার্জারিটা প্রথম দিকে যে জিনিসটা ছিল, যে আমি একটা ছোট্ট একটা গল্প বলি যদি সময় পাই, যে এন্ডোস্কোপ আগে দেখা হতো যে খাদ্যনালীতে ক্যান্সার হয় এবং এটা দেখার কোনো রাস্তা নাই, এবং এটা তখন খুব শক্ত স্টিলের পাইপ মুখ দিয়ে ঢুকিয়ে দেখানো হতো, এবং এটা খুবই রিস্কি একটা প্রসিডিউর। দেখা যেত এই পরীক্ষা করতে গিয়েই 30-40%, 100-তে 30-40 জন লোক মারা যেত। তখন এক জাপানিজ ফিজিশিয়ান, সে খুবই ফ্রাস্ট্রেটেড, সে তখন একটা সার্কাসে গিয়ে দেখে যে একটা লোক 7টা তলার মুখ দিয়ে ঢুকাই দিছে। ঢোকানোর পরে তখন সে চিন্তা করলো, যদি এই লোকটা যদি 7টা তলার যদি তার মুখ দিয়ে ঢুকাইতে পারে, তার মানে আমরা যদি এখানে কোনো একটা স্পেশাল ডিভাইস দিয়ে পেটের ভিতরে ক্যামেরা নিয়ে যেতে পারি, আমরা তাহলে পেটের রোগগুলো আগে ধরে ফেলতে পারবো। এবং সে তার স্যালারির টাকা কেটে 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 কেটে, তখন জাপানে আপনার হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলতেছে। কারণ ওই আপনি সেফটির বিষয়টা বললেন, যে আমি পেটের ভিতরে একটা ক্যামেরা দিব, এই লাইটটা হইতে হবে যে ঠান্ডা লাইট, কিন্তু এটা রেজুলেশন হতে হবে অনেক বেশি, ছোট্ট ক্যামেরা থাকতে হবে, বড় ক্যামেরাতে ঢোকানো সম্ভব না, চিকন ছোট ক্যামেরা হতে হবে। এবং শুধু তাই না, এটা বারবার ইউজ করার জন্য এটা যে কাভার, এটার যে একটা এটার উপরে যে কাভারটা থাকবে, এটা যেন অবশ্যই আমাদের শরীরের সাথে কোনো অ্যালার্জিক রিয়েকশান না করে, এই সব বিষয় ইয়ে করে ওরা 3-4 বছর এটা নিয়ে রিসার্চ করে, কিন্তু পরে এখন যে আমরা এন্ডোস্কোপি যেটা মুখ দিয়ে ঢুকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, যদি অনেকে ভয় পায়। এটা এই ডিভাইসটা কিন্তু জাপানিজরা কিন্তু এভাবে আমাদের সেক্টরে, কিন্তু এটা মেডিকেল সেক্টরে চলে আসে, এবং পুরো পৃথিবী থেকে তখন জাপানে যেত ট্রেনিং করার জন্য, ইভেন ইউএসএ থেকেও যেত, জার্মানি থেকেও যেত, কয়েকজন জার্মান অলরেডি এটা নিয়ে কাজ করতেছিল। তো তখন একসাথে মিলে তারা হচ্ছে যে এই প্রযুক্তিটার অনেক বেশি অ্যাডভান্সমেন্টে নিয়ে যায়। অর্থাৎ সারা বিশ্বেই একই সাথে এই প্রযুক্তিটির উত্থান ঘটেছে। আচ্ছা, এই যে আমরা ল্যাপারোস্কোপি এবং এন্ডোস্কোপি নিয়ে আলোচনা করছি, এই প্রযুক্তিতে রোগী চিকিৎসার ক্ষেত্রে রোগী নির্বাচন কি একটি গুরুত্বপূর্ণ বিষয়? অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এটা কি শিশু অথবা বয়স্ক ব্যক্তি সবার ক্ষেত্রে একইভাবে এই পদ্ধতিতে চিকিৎসা করা সম্ভব, নাকি কোনো নির্দিষ্ট ইনক্লুশন ক্রাইটেরিয়া রয়েছে? যেটা হচ্ছে এন্ডোস্কোপ ইজ এ টুল। আমি গত 3 দিন আগেও আমাদের পেডিয়াট্রিক সার্জারিতে ঢাকা মেডিকেল কলেজে সবচেয়ে অ্যাডভান্স সেটিংয়ের যেটাও 3 বছর একটা বাচ্চার মুখ দিয়ে রক্ত যাচ্ছে, রক্ত বমি হচ্ছে, এবং পায়খানা রাস্তা দিয়েও রক্ত যাচ্ছে। আমরা অপারেশন টেবিলে ওই এন্ডোস্কোপ ঢুকে রক্ত কোথা থেকে যাচ্ছে এটা রোগ নির্ণয় করার জন্য এটা আমরা করেছি। ইভেন এই পরীক্ষাটা ব্লিডিং পয়েন্টটা কোথায়, এবং এই পরীক্ষাটার কোনো অল্টারনেটিভ কিন্তু নাই। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমরা যদি কোনো ব্লিডিং পয়েন্ট পেতাম ওখানে ওই রেঞ্জের ভিতরে, আমরা কিন্তু ওই এন্ডোস্কোপ দিয়ে ওইটাকে সেলাই করে দিয়ে আসার কিছু স্পেশাল কতগুলো ডিভাইস আছে। আমরা রক্তনালীটা বন্ধ করে দিলে রোগটা পেশেন্ট ইজ গেট দ্য বেনিফিট, এবং এটা কিন্তু অন্য কোনোভাবেই পসিবল না। এবং এই টেকনোলজিটা এখন এমন জায়গায় চলে যাচ্ছে যে বলা হয় যে ফার্স্ট স্পেস, সেকেন্ড স্পেস অ্যান্ড থার্ড স্পেস। যেমন হচ্ছে আমাদের যেমন আকাশের যেরকম লেয়ার থাকে, আমরা হচ্ছে যে এই আমাদের খাদ্যনালীকেও লেয়ার করে ফেলেছি। আমরা শুধু টিউবের ভিতরে থাকাটা হচ্ছে ফার্স্ট লেয়ার, টিউবের থেকে যে সাইডে লেয়ারে উঠছে এটা হচ্ছে সেকেন্ড লেয়ার। এখন থার্ড লেয়ারে আমরা কাজ করছি, 2টা লেয়ারের মাঝখানে স্পেস করে ওখান থেকে রোগটা নিয়ে আসা, থার্ড স্পেস এন্ডোস্কোপি বলে এটাকে। আমাদের একটি বিরতির সময় হয়েছে, নাগরিক টিভির সঙ্গেই থাকুন, আমরা আবার ফিরছি। ফিরে এলাম আবার বিরতির পরে। আমরা কথা বলছিলাম ডাক্তার মাশফিক আহমেদ ভূঁইয়ার সঙ্গে। ডাক্তার মাশফিক, আমরা কিন্তু একটা কথা সবসময় শুনে থাকি যে রোবোটিক সার্জারি, বর্তমান প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে সার্জারিতে উৎকর্ষ হয়েছে। তো এই রোবোটিক সার্জারি ব্যাপারটি কি, এবং রোবোটিক সার্জারি আমাদের দেশে আসলে কি পর্যায়ে আছে, এবং আর এটা রোবোটিক সার্জারি বিষয়টিকে কিভাবে কাজে লাগানো যায়? রোবোটিক সার্জারি হচ্ছে রোবট দিয়ে সার্জারি। রোবট কিন্তু সার্জারি করবে না, সার্জারি করবে হচ্ছে সার্জন।
এবং ওখানে একটা মানে এয়ারপ্লেনের ককপিটের মতো ওখানে একটা ককপিটের মতো একটা জায়গা থাকবে, ওখানে বসে একটা কার্সরের মাধ্যমে নিয়ন্ত্রণ করবে। আমি যেভাবে হাত ঘোরাবো রোবটের হাত ওইভাবে ঘুরবে, এবং রোবট হচ্ছে স্লেভ ইউনিট, মানে তাকে বলা হচ্ছে স্লেভ ইউনিট। এখন মানুষের ভিতরে একটা ধারণা, রোবটকে বলবো তুই অ্যাপেন্ডিসেক্টমি করে দে, রোবট অ্যাপেন্ডিসেক্টমি করে দিবে। দিস ইজ হিউম্যান লাইফ। এবং আমরা জানি অনেক ধরনের অ্যাডভান্স সফটওয়্যার বের হয়েছে, কিন্তু রোগ নির্ণয়ের জন্য আপনাকে ডাক্তারের কাছেই যেতে হবে, কারণ এখানে একটা হিউম্যান ডিসিশনের একটা বিষয় থাকে। সার্জারির ক্ষেত্রেও সার্জারি করার সময় অনেক ধরনের ইনঅ্যাডভারেন্ট থাকতে পারে, এবং আমাদের প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের অর্গানের রক্ত সাপ্লাই কিছু ডিফারেন্ট থাকে। সো রোবট হচ্ছে একটা সেট জায়গায় কাজ করতে পারে, এটা একটা লিমিটেশন। কিন্তু রোবটের যে সেট জায়গাটাকে আমরা ইউটিলাইজ করতে পারি, রোবটের হাত দিয়ে যখন আমি কাজ করব, রোবোটিক সার্জারি একটা সুবিধা হচ্ছে রোবটে কোনো ট্রিমার থাকে না। আমরা জানি যে হাত কাঁপে, বুড়ো হলে হাত কাঁপে। এখন সার্জন যখন ট্রিমার নিয়ে কাজ করবে, রোবট ওই ট্রিমারটা নয়েজটা কারেকশন করে ফেলবে, ওই ফিল্ডে যে সে কাজ করবে এটা খুব স্মুথ হবে। এবং রোবোটিক সার্জারি হচ্ছে এখনকার মানে অ্যান্ডোস্কোপিতে যেরকম থার্ড স্পেস ইজ দ্য মোস্ট অ্যাডভান্স ওয়ান, রোবোটিক হচ্ছে যে এই প্রযুক্তির এখনও পর্যন্ত লাস্ট, দেয়ার ইজ নো স্কাই ইজ দ্য লিমিট, দেয়ার ইজ টেকনোলজিরও কোনো লিমিট নাই। তাই রোবোটিক সার্জারি দিয়ে এখন সব ধরনের সার্জারি করা যায়, সব ধরনের সার্জারি। বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে আরও প্রিসাইজলি কাজ করা। আমি হাত দিয়ে কমান্ড করছি, এই জিনিসটা হচ্ছে যে আমি হচ্ছে সেলাই মেশিন চালাচ্ছি, কিন্তু আমি কিন্তু সেলাই মেশিনকে ঠিক করে দিচ্ছি, তুমি এই ডিস্টেন্সে এতটুকু করে কাজ করবা, কন্ট্রোল বাই হিউম্যান বিং, বাট নাম হচ্ছে রোবোটিক সার্জারি। অর্থাৎ মানুষই এখানে রোবটকে নিয়ন্ত্রণ করবে, সার্জন নিয়ন্ত্রণ করবে রোবটকে, এবং সার্জন যেভাবে নিয়ন্ত্রণ করবে সেভাবেই রোবটটি কাজ করবে। তবে এক্ষেত্রে সফটওয়্যারের একটা ভূমিকা আছে। যে কোনো আপনার হচ্ছে প্রযুক্তির ক্ষেত্রে একটা হচ্ছে শরীর থাকবে, একটা মন থাকবে, সফটওয়্যার থাকবে একটা, অ্যান্ড সফটওয়্যার দিয়ে তাকে কোড করা থাকবে যে তাকে আমি কীভাবে কমান্ডটা দিব। এবং আপনার রোবোটিক সার্জারি সবচেয়ে মজার বিষয় হচ্ছে ট্রান্স আটলান্টিক একটা সার্জারি হয়। আটলান্টিকের এই পাশে সার্জন কার্সারে বসে থাকে, এবং আটলান্টিকের ওই পাশে অপারেশনটা হয়, এবং এটা হচ্ছে ফ্রান্সের একটা ইনস্টিটিউশন কন্ডাক্ট করে। রোবোটিক সার্জারির খুব বিখ্যাত একটা নাম হচ্ছে দ্য ভিঞ্চি। উই নো দ্য নেম দ্য ভিঞ্চি ইজ এ ভেরি পপুলার আর্টিস্ট অ্যান্ড সায়েন্টিস্ট অলসো। তো রোবোটিক সার্জারি যে ভার্সানগুলো, ওই রোবটগুলোকে বলা হয় দ্য ভিঞ্চি রোবট, এবং এদের কয়েকটা ভার্সান আস্তে আস্তে সবচেয়ে লেটেস্ট ভার্সান চলে আসছে কয়েকদিন আগে। এবং আমরা আশা করি বাংলাদেশে যদিও এখনও রোবোটিক সার্জারি কেউ করতেছে না, কিন্তু রোবোটিক সার্জারি বাংলাদেশে অচিরে ইনশাল্লাহ চলে আসবে, এবং অনেক সার্জনই কাজ করছে ইনক্লুডিং মি এই প্রজেক্টের সাথে। যে যদি সরকারি পর্যায়েও কেউ না আনে, বেসরকারি পর্যায়ে যদি উদ্যোগটা আমরা পাই, কারণ এটা হিউজ কস্ট, এবং আমাদের দেশে ওই কোয়ালিটি সার্জন অনেক আছে, কিন্তু আমাদের হচ্ছে ওই সেট আপটা দরকার। আপনি খুব ভালো প্লেয়ার আছে, কিন্তু আপনার কোনো স্টেডিয়াম নাই। আপনি প্রযুক্তি হচ্ছে যে ইনভেস্টের একটা বিষয়, একটা সেট আপের বিষয়, এবং এই সেট আপটা করার জন্য যে ইনভেস্টাররা যে আসবে, আমাদের হেলথ সেক্টরে এখন ইনভেস্টাররা আসতেছে না। আশা করি করোনা একটা খুব ভালো শিক্ষা দিয়ে গিয়েছে যে হেলথ সেক্টরটা কত ইম্পর্টেন্ট। অর্থাৎ তার মানে এটা বলা হচ্ছে যে রোবোটিক সার্জারি আমরা তখনই ফ্লাওয়ারিশ হবে আমাদের দেশে যখন আমরা সেট আপটাকে এনশিওর করতে পারবো, এবং এর জন্য যে প্রিরিকুইজিটগুলো আছে সেগুলোকে ফুলফিল করা সম্ভব হবে। তো রোবোটিক সার্জারির মাধ্যমে কি আমি দূরের কোনো দেশে, অর্থাৎ ক্রস বর্ডার কোনো জায়গায় সার্জারি করা সম্ভব কিনা? অর্থাৎ সার্জন বসে আছে এক দেশে, অন্য দেশে কোনো সার্জারি করা সম্ভব কিনা যদি সেইখানে রোবোটিক সার্জারি সেট আপটা থাকে? হ্যাঁ, এই ধরনের অপারেশন হয়েছে। এটা একটা মানে জাস্ট হিস্ট্রিক্যাল, যে এক আটলান্টিকের এই পার্টে সার্জন আর হচ্ছে রুগী ওই পারে, এবং হচ্ছে যে অপারেশন হয়েছে। কিন্তু এখানে শুধু সার্জন এখানে বসে থাইল্যান্ডের সার্জন বাংলাদেশে অপারেশন করেছে তা কিন্তু না। ওখানে একটা টিম, সার্জিক্যাল টিম ছিল, এক্সপার্ট। এই পারে একজন এক্সপার্ট টিম ছিল, এবং ওরা কোঅর্ডিনেট করেছে। পুরা সার্জারি ওরা করেছে কিন্তু তা না, কোঅর্ডিনেট করেছে। কারণ রোবোটিক সার্জারিটা যেই টেবিলে হচ্ছে, কোনো ধরনের ব্লান্ডার হলে কিন্তু ব্যাকআপ সার্জন রাখতে হয়। ওই ব্যাকআপ সার্জনরা কিন্তু ওই টিম এনশিওর করেছে, এবং দুইটা ইনস্টিটিউশন একসাথে হয়ে, যে এটা একটা উদাহরণ যে আমরা কোলাবোরেশনটা এই লেভেলে করতে পারি। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্জারির ক্ষেত্রে এখন প্রয়োগ হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টারেস্টিং হচ্ছে যে সে কিছু বুদ্ধি দিবে। মানুষ হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান প্রাণী, সবচেয়ে বোকা মানুষটাও সফটওয়্যার থেকে বেশি বুদ্ধিমান। কিন্তু আমাদের আস্থার জায়গাটা এখন অনেক কমে গেছে। আমরা এখন কম্পিউটারের প্রযুক্তির উপরই বেশি বিশ্বাস রাখতে চাচ্ছি, কারণ প্রযুক্তি ব্লাইন্ড। প্রযুক্তি কারো হচ্ছে যে ধমক খায় না, কারো জ্যাক খায় না। এই জন্য তো যেটা হচ্ছে যে আপনি যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে তাকে এইড করবে, তাকে সাহায্য করবে। যেমন আমি সিম্পল কথা বলি, যে আমরা যখন এন্ডোস্কোপি কোলোনোস্কোপির ক্ষেত্রে
অথবা ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে কীভাবে ব্যবহার হয়, এটা আমি সহজ করে বলি যে ল্যাপারোস্কোপিক সার্জারি করার ক্ষেত্রে আমি যখন একটা জিনিস আরো পারফেকশন এনশিওর করা সম্ভব। আমি যখন একটা জিনিস মানে ওরা হচ্ছে গাইড করবে যে হ্যাঁ তুমি যে যেটা কাজ করতেছো এটা একটা আর্ট, এটা একটা রক্তনালিকা, সে ওটা সফটওয়্যার দিয়ে ওই ইমেজের কিছু চেঞ্জ করে, ইমেজের কিছু আপনার হচ্ছে যে হাই রেজুলেশন এবং হচ্ছে যে কিছু ইন্টেলিজেন্স ইউজ করে, এটাকে বলে আই স্ক্যান টেকনোলজি বলে, অনেকে বলে এনবিআই টেকনোলজি, এগুলো ইউজ করে সে বলবে যে হ্যাঁ এখান দিয়ে রক্ত গেছে, তার মানে এটা রক্তনালিকা। তারা সার্জনকে সময় সময় কিছু কথাবার্তা বলে, যেমন সিরি সফটওয়্যারটা আমরা আইফোনের ক্ষেত্রে দেখি, জাস্ট লাইক দ্যাট, তারা অনেক সময় গাইড করবে কাজগুলো করার জন্য, আরো হেল্প করবে। এবং এন্ডোস্কোপির ক্ষেত্রে দেখা যায় যে অনেক ছোট পলিপ যেটা মানে ইউজুয়ালি ধরা পড়বে না, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলবে এখানে একটু অসুবিধা আছে, দেখো মানে পুরো একটা ল্যান্ডস্কেপের ভিতরে সে বলবে যে এই জায়গাটাতে একটু প্রবলেম আছে, তুমি এই জায়গাটাতে একটু বেশি সার্চ করো, ও একটা টিক মার্ক একটা অ্যারো দিয়ে দিবে যে লোক হেয়ার। মানে এটা হচ্ছে যে এন্ডোস্কোপিস্ট যে এবং ল্যাপারোস্কোপিক সার্জন যে তাকে সাহায্য করা, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনোই মানে আমাদের স্পেশালিস্ট যে যারা আছে তাদেরকে সুপারসিড করার কোনো জন্য, তাদেরকে এইড করার জন্য এই টেকনোলজিটা আনা হয়েছে। এবং এটাতে দেখা গেছে ডিটেকশন রেটও বেড়েছে, অনেকগুলো স্টাডিতে দেখা গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আমাদের রোগ ধরার ক্যাপাসিটিটা বেড়ে গেছে, কারণ সে এইড করতেছে। আমরা যেখানে 5টা অপশন রাখতাম এখানে সে 10টা অপশন দিয়েছে, ওগুলো আমরা অ্যানালাইসিস করে তখন ডায়াগনস্টিক অপশন এবং ডায়াগনস্টিক সাকসেসটা বেড়েছে। তো ধন্যবাদ ডাক্তার মাশফিককে, ধন্যবাদ নাগরিক টিভিকে, ধন্যবাদ ডাক্তার সুমন ভাইকে। প্রিয় দর্শকদের ধন্যবাদ নাগরিক টিভির সঙ্গে থাকার জন্য এবং আমাদের স্বাস্থ্যসেবা অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। আশা রাখছি সামনের শোতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে।